কি ছেড়ে দিলাম, আমি কি টিপ দেব? আমি আয়নার সামনে কিভাবে দাঁড়াচ্ছি সেটার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি নিজেকে কিভাবে দিচ্ছি। না, নতুন ভাবে ভাবছি না, শুধু পড়াশোনা আর একটু মন দিয়েছি, এটাই হলো কথা। এক্ষুনি আমার মনে হয় না ও কোনো প্ল্যান করছে সংসার করার। সংসার করা মানে মানুষে যেটা ভাবে বিয়ে করা, প্রেম করা, আমি কিন্তু একটা সংসার করি। নমস্কার, আলাপ করুন পাবলুর সাথে। নমস্কার, এই মুহূর্তে আমার সাথে আছে দি মিমি চক্রবর্তী। না, তিনি এখন এই মুহূর্তে অদিতি। আলাপ করুন অদিতির সাথে। বস, জলপাইগুড়ি, এটা দিস ইজ দ্য লাইন, জলপাইগুড়ি থেকে এসছে। না, আমার এই অভিজ্ঞতা হয়নি, কারণ আমার পড়াশোনা তারপরে কাজ পুরোটাই কলকাতার। নেপো আমি তো নেপো কিড, আমি কলকাতারই ছেলে। কাজে আমি যেহেতু বাংলা ছবির বা বাংলা কন্টেন্টের কাজই করছি, কলকাতাতেই মূলত আমার কাজ হয়। কাজেই বাড়ি থেকে দূরে গিয়ে খুব একটা কাজ করতে হয়নি। আউটডোর শ্যুটস ওটা একেবারে ডিফারেন্ট, লাইক 10 দিন 12 দিন 20 দিন যাই হোক, আমি জানি যে বাড়িতেই ফেরত আসবো। তবে যেটা বলতে পারি সেটা হচ্ছে কোভিড চলাকালীন, কোভিডের যখন একটু রিল্যাক্সেশন হয়েছিল, তখন আমি একটাই হিন্দি সিরিজ করেছিলাম, অব্রোজ সিজন 2। তখন ওই অবস্থাতে আমাদের প্রচুর ট্রাভেল করতে হচ্ছিল সব গাইডলাইন্স মেনে। সেটা এখন ভাবলে কীরকম একটু অস্বাভাবিকই লাগে যে ওই মাস্ক, ওই স্যানিটাইজার ইত্যাদি প্রভৃতি, এমন অত বড় একটা টিম, কারণ গোটা ইন্ডিয়া থেকে অনেক মানুষ এবং প্রচুর জায়গায় শুটিং হয়েছিল। সেইটাই আমার সব থেকে বেশি সময় বাড়ির বাইরে থেকে শ্যুট করার অভিজ্ঞতা, নয়তো তো পুরোটাই কলকাতায়। একটা জিনিস বলতে পারি, আমি না ট্রেলারটা আর গানটা দেখছি বারবার। সেই সময় না শীত ছিল, হ্যাঁ, আর না পিঠে একটা সিন ছিল আমার, যে পাটিসাপটা, আমার এখন মুখে জল চলে আসে। পাটিসাপটার মধ্যে ক্ষীর দেওয়া পাটিসাপটাটা আমার খেতে হবে। আমি জেনারেলি বলি 1 শট, হ্যাঁ 2 শট, হ্যাঁ করে নাও হয়ে যাবে। এটা আমি নিজের মনে খেয়েই যাচ্ছি, ঘুরছি ফিরছি, লাইট ঠিক হচ্ছে, খেয়েই যাচ্ছি। এই সিনটা যখন আমি এখন দেখছি না, আমার কি ভালো লাগছে যে আমি আরও 2-3টে খেয়ে নিতে পারতাম, কেন এখন তো চাইলেও সেটা পাবো না। সো এটা ওয়ান থিং যেটা আমি আর ডেফিনেটলি মানে একটা ব্যাপার, এটা যারা মিষ্টি ভালোবাসে তারা হয়তো রিলেট করতে পারবে। আর আরেকটা ছিল যে কোনো স্ট্রেস ছিল না শুটিংটার মধ্যে, সেটা হলো বেস্ট পার্ট। হ্যাঁ, আমরা খুব আরাম করে শ্যুট করেছি। তার অন্যতম কারণ হচ্ছে চাকিদা এবং অনির্বাণ, আমাদের ডিওপি এবং গোটা টিম খুব প্ল্যান্ড ছিল। কাজেই আমরা খুব আরাম করে শ্যুট করেছি। এবং এই আলাপের গল্পটা বা আলাপের ট্রিটমেন্টটাও আমি বলবো তার মধ্যে যেরকম মজা আছে, যেরকম কোথাও একটু মন খারাপ করা আছে, কিন্তু সেই মন খারাপটা করতেও ভালো লাগে। সো সেই কারণে আমি থ্যাঙ্কফুল টু দ্য হোল টিম যে আমি খুব স্মুথলি শ্যুটটা করতে পেরেছি। আর আমাদের একসঙ্গে শ্যুটে যেটা হয় যে আমরাও খুব কমফোর্টেবল এবং খুব রিল্যাক্সড থাকি যে আমরা একে অপরের সঙ্গে শ্যুট করছি। আর এর আগের শ্যুট থেকে এবং এই শ্যুটেও মিমি আমার যে নতুন একটা যদি আঙ্গিক হয়, সেটা হচ্ছে যে আমাকে ভালো ভালো কফি খাওয়াতে শুরু করেছে। আগের শ্যুটটাও এত গরমে হয়েছিল, মানে এত গরমে, এটা আমরা কফিটা বেশি এনজয় করেছি, ডিহাইড্রেট হয়ে যেতাম। সো আবিরদা যেহেতু কফি খেতে ভালোবাসে, আর আমি দেখি খুব বিচ্ছিরি কয়েকটা কফি খায়, ঠিক আছে, সো আমি না ওটা সহ্য করতে পারিনি, বিকজ আই এম ভেরি ইনটু কফিজ অ্যান্ড ব্রুজ। তো আবিরদাকে আমি আবিরদা বলে, আমি কি মেশিন ক্যারি করবো নাকি তোর মতো? আমরা মেশিন ক্যারি করতে হবে না। সো আমি কিছু ইন্ট্রোডিউস করেছি কিছু ভালো কফির সাথে। সেটার জন্য থ্যাংক ইউও বলনি তুমি আমাকে। বলিনি? বলেছো কি? মনে করে দেখ না গো, আমি তো সর্বসমক্ষে থ্যাংক ইউটা বলার জন্য অপেক্ষা করছিলাম। ছবিটা দেখিয়ে দেবো। মানে প্রথম আলাপের ছবি নেই, একদম প্রথম আলাপের ছবি নেই। তখন ছবি তোলার এত চলো ছিল না, তখন তো সেলফি ক্যামেরাও আসেনি। প্রথম আলাপ অনেকদিন আগে, তখন মিমি সবে কাজ শুরু করছে, মানে ওই যেটা ও বললো একটু আগে যে জলপাইগুড়ি থেকে সেখানেও পড়াশোনা করতে এসেছিলো, এবং সেই সময় জাস্ট কাজ শুরু হয়েছে। আমি তখনও টেলিভিশনে কাজ করি, আমি তখনও সিনেমার কাজ শুরু করবো এরকম একটা করছি, বা জাস্ট করেছি এরকম। ইভেন মানে গানের ওপারেরও আগে, তখন আমাদের প্রথম আলাপ। এবং তবে আলাপটা ভালো হয় যখন গানের ওপারেরও প্রিপারেশন নিচ্ছে, ওয়ার্কশপ করছে, তখন থেকে একদম জোরদার আলাপ। দেখো, ইন্ডাস্ট্রিতে তো সবার সাথে, মানে এখন যারা আছে সবার সাথেই দেখা হয়, দেখার, কিন্তু আই রিয়েলি মিস ঋতুদা। কারণ বিগিনিং অফ মাই ক্যারিয়ার যদি বলো, আমি যদি এখন এই কথাটা বলি, আমি জানি না মানুষে কীভাবে নেবে, কারণ এখন পুরো জিনিসটা একটু কমপ্লিকেটেড হয়ে গেছে। কারণ আমি হস্টেলে পড়তাম, কোনোদিন আমাদের স্কুলে শাড়ি টাড়ি ছিল না, সো আমি শাড়ি পরতে খুব একটা পারতাম না।
একবার গো অ্যাজ ইউ লাইক কম্পিটিশনে এয়ার হোস্টেস হয়েছিলাম, মা শাড়ি পরিয়ে দিয়েছিল, তাও আবার সেটা যে তখন সিল্কের শাড়ি পরেছিলাম, সেটাও খুলে টুলে এক অবস্থা। সো যখন গানের ওপারে করি, ঋতুদা শুধু শাড়িটা ড্রেপ করা নয়, মানে পুপে কিভাবে হাঁটবে, মানে আমার ক্যারেক্টার কিভাবে হাঁটবে সেই শাড়িটা নিয়ে, মানে ধরো সে ফুলের ভাস গোছাচ্ছে, তখন তার আঁচলটা কিভাবে থাকবে, যেহেতু রবীন্দ্রের একটা ক্যারেক্টার, ওরকম একটা ক্যারেক্টার যার গাম্ভীর্য অতটা বেশি, অ্যান্ড আই ওয়াজ হার্ডলি 20। সো পুরোটা মিলিয়ে আমি ডেফিনেটলি খুব মিস করি, কারণ মাঝে সাঝে ঋতুদার একটা মেসেজ আসতো, অনেক আদর। সো ওটা তো ডেফিনেটলি খুব মিস করি। ও মিমি যেরকম ঋতুদার কথা বললো, আমি একজনের কথা বলতে চাই, এবং সময়ের আগেই আমরা তাকে হারিয়েছি। আমি প্রকৃত অর্থে ইন্ডাস্ট্রিতে বা আমার ক্যামেরার সামনে কাজের ক্ষেত্রে আমি ওনাকে আমার মেন্টর বলে মনে করি, দেবাংশু সেনগুপ্ত। ওরকম একটা মানুষ আজকে যখন এত রকমের কন্টেন্ট নিয়ে কাজ হচ্ছে, আজ থেকে কত বছর আগে দেবাংশুদা মানে জাস্ট হাসতে হাসতে এই সমস্ত কন্টেন্ট নিয়ে স্ক্রিপ্ট লিখে ফেলতো। আজকে যদি দেবাংশুদা থাকতো কি না করে ফেলতো সেই আমি সিরিয়াসলি, হ্যাঁ মানে, এবং কি জানতো না লোকটা, মানে ক্যামেরার কাছ থেকে শুরু করে গান গাওয়া থেকে শুরু করে। আর আমার মনে আছে ঠিক যেরকম ঋতুদার কথাও বললো মিমি, আমার মনে আছে আমি যখন কাজ করছি মনীষিকাতে, এমনিতে দেবাংশুদা আছেই, ক্যামেরার পিছনেও আছে, ডিরেক্ট করছে, সবই হচ্ছে। এক একটা সিনে হঠাৎ দেবাংশুদা বলতে এই দিকে, আমি হ্যাঁ বলো, আমি আবার সিনটা পড়ে দিই। এটার মানে হচ্ছে দেবাংশুদা পড়াটা জাস্ট শুনতে হবে, বাকি আমাকে কিছু করতে হবে, আমি সিনটা পড়ে দিই বলে পড়ে দিত। সো আই রিয়েলি মিস ইট। ওই সময়টা ঋতুদাও ঠিক এটা করতো। তখন তো ফোনে রেকর্ডার ছিল না, তখন ডিকটাফোন ছিল। তো ঋতুদা পুরোটা আমাকে বলতো, তোকে আমি পড়ে দিলে, লিখে দিলে সুবিধা নাকি বলে দিলে সুবিধা? আমি বলে দিলে সুবিধা। পুরো আমার স্ক্রিপ্টগুলো, আমার ডায়লগ, স্ক্যানিং, এভরিথিং বললো শুধু এটা শুনে যাবি গানের মতো। আমি হেডসেট লাগিয়ে পুরোটা শুনতাম, ওনার পুরো ভয়েসটা, ওটাই গিয়ে পরের দিন পরিবেশন করতাম। সো দ্যাট ওয়াজ ঋতুদা। ইয়েস। একদম, আমি সেই কারণেও চাকিদা গোটা টিম আলাপের কাছে খুবই কৃতজ্ঞ যে আমাকে একদম এরকম একটা চরিত্র দেওয়া হলো। পুরো গল্পটা, আলাপের গল্পটা বা ট্রিটমেন্টটা ইজ ভেরি সফট, ভেরি সাটল, অবশ্যই রোম্যান্টিক গল্প, ভালো লাগা ভালোবাসা নিয়ে। তো আমি মূলত যে ধরনের চরিত্র আমার দর্শকদের কাছে বেশি জনপ্রিয়, এই চরিত্রটা তো সেরকম নয়, কাজেই একজন অভিনেতা হিসেবে সেটা করতেও ভালো লাগে যে একদম অন্যরকমভাবে করছি। তবে একটা ছোট্ট হিন্ট দিয়ে দিই, এই ছবিটায় আমার মায়ের যে চরিত্র, তিনি খুব গোয়েন্দা ভালোবাসেন, এটুকুই বললাম। মানে প্রথম দিনটা তো প্রথম দিন বলে না, মানে প্রথম কিছু দিন, কয়েক বছর স্ট্রাগল, পড়াশোনা, বাড়ির সাথে একটা লড়াই যে আমি অভিনেত্রী হব, সেই সব অনেক কিছু। মানে ফার্স্ট দিয়ে শুরু করি, যেহেতু এখন গরমকাল, গরমটা দিয়ে শুরু করি। সো আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম কলেজে, ফার্স্ট আমি যখন পাপার সাথে আসি এখানে কলেজে ভর্তি হওয়ার জন্য, সো নানান রকম কলেজে ফর্ম ফিল আপ, পাপা আমার সাথে প্রত্যেকটা জায়গায় যেত। তখন আমি যখন গাড়ি করে লোকে যেত, এসি গাড়ি করে, আর দেখতাম ওই উইন্ডো এসিগুলো থাকতো তখন, আর ওই ঠান্ডা জলগুলো টপ টপ করে নিচে পড়তো। আমি ওপর দিকে তাকিয়ে বলতাম, পাপা ওরা কত বড় লোক না, ওদের কাছে এসিও আছে, গাড়ি আমার হবে কোনো দিন। সো এটা এক, মানে এসিতে বসবো এটা ভাবতেই পারতাম না। সো হস্টেলে যখন কলেজে ধরো একটা 2-3টে গ্যাপ ক্লাস আছে, বা 2টোর পর কলেজ শেষ হয়ে গেল, টিচার নেই, বা আমরা চলে এলাম আর পারছি না, তখন কি করতাম, হাজরায় থাকতাম আর আশুতোষে পড়তাম। তোষক, একটা পাতলা তোষক ছিল যেটার মধ্যে ঘুমোতাম। প্রথমে তো জানলায় জল ঢালতাম, তারপরে তোষকে জল ঢালতাম, ঢেলে টাওয়েল, যেটা হয় টাওয়েল, ওটাকে ঢেলে চিপতাম না, ওটাকে গায়ে ঢেলে দুপুরবেলা শুতাম। দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য এক্সপিরিয়েন্স অ্যামং মেনি। সো এটা স্টার্টিং, এগুলো কোনো দিন ভুলবো না। যে হরলিক্স, ঘুম থেকে উঠে হরলিক্স খেতাম 12টার সময়, যাতে লাঞ্চ না করতে হয়, লাঞ্চের টাকাটা বাঁচাতাম। সেটা করে 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 এক মাসে অনেকগুলো টাকা বাঁচতো। সেটা দিয়ে কী করতাম, লিপস্টিক, জুতো, টপ, এগুলো কিনতাম। সো ইয়েস। আমি রাখি না, মানে আমি
চেষ্টা করি না রাখার। আমার তোমরা যদি সোশ্যাল মিডিয়াও দেখো, ইটস ভেরি রিয়েল। মানে আজকে আমি সেজে আছি, যদি এই ছবিটা দিই, কাল যদি আমি বাড়িতে থাকি আমার বাচ্চাগুলোর সাথে, সেই ছবিটাও দেবো। পরশু যদি আমি গাছে উঠে ফল পারি, সেই ছবিটাও দেবো। সো আই ট্রাই টু কিপ ইট রিয়েল, কারণ আমার মনে হয় মানুষে রিয়েলটা দেখতে খুব পছন্দ করে। আর আমি না প্রকৃতি, গাছ, যত আমাকে তুমি পশু পাখি এদের সাথে দিয়ে দেবে না, আমি খুব এনজয় করি। সো দ্যাটস অ্যাকচুয়ালি দ্য রিয়েল মি। সো ইয়েস, আলাদা করি না খুব একটা কনসিয়াসলি। আমি তো খুব একটা সোশ্যাল মিডিয়াতে যতটা বা অ্যাক্টিভ ছিলাম সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। সো আমার এই চাপটা সেই জন্য নেই, বরং আমার টিমের খুব চাপ। তারা মাঝে মধ্যেই আমাকে বিভিন্ন রকমভাবে বকাঝকা করে, অনুরোধও করে মাঝে মধ্যে যে এটা করো, এটা করো, আর আমি প্রত্যেকটাই এরকম করতে থাকি। সো আমার কাছে ওটা খুব একটা চ্যালেঞ্জিং কিছু না। আর আমি যেভাবে বড় হয়েছি, আমার পরিবারের মানুষদের যেভাবে আমি দেখেছি, তাতে এটাও আমার কাছে খুব একটা চ্যালেঞ্জ নয়। কারণ আমি জানি যে যাই হয়ে যাক না কেন, এন্ড অফ দ্য ডে আমি সো আমি আয়নার সামনে কীভাবে দাঁড়াচ্ছি সেটার থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমি নিজেকে কীভাবে দেখছি। সো সেইটা নিয়ে আমার খুব একটা চ্যালেঞ্জিং টাস্ক বলে মনে হয় না। আর যেহেতু অনুরাগী বা অনুরাগিনীদের কথা বললে, আমি যে ধরনের কাজ করেছি বা যে ধরনের মানুষ যাদের সঙ্গে ইন্টারাক্ট যেটুকু হয়, তারাও এটা একটা স্টেজের পরে বুঝতে পারেন। সো তারাও যে খুব অন্যরকম কিছু ডিমান্ড করছেন আমার থেকে, তাও নয়। সো থ্যাঙ্কস টু দেম। না, নতুনভাবে ভাবছি না, শুধু পড়াশোনা আর একটু মন দিয়েছি, এটাই হলো কথা। এটা আমি রাজবীরদার হয়ে বলে দিচ্ছি, এখানে কোনো যদি নেই। There is no যদি। He will never go to politics. থ্যাংক ইউ, এটাই উইশ কর। খুব সহজ একটা কথা আমি বলি, আমি নিজেই নিজেকে ম্যানেজ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো এত মানুষের দায়িত্ব আমি নিতে পারবো না, আমি নিজের দায়িত্বটাই নিই। এবং আমার আশেপাশে যে মানুষজন আছেন, পরিবারের মানুষজন বা যে মানুষজন মানে আমার হয়েও তো অনেকে কাজ করেন, তাদের দায়িত্বটুকু নিই, সেটাই ভালোভাবে করি। ব্যাস, এটাই আপনারাও কামনা করুন যে এটা যেন ভালোভাবে করতে পারি। বাকি বৃহত্তর দায়িত্ব নেওয়ার খুব একটা ক্ষমতা বা ইচ্ছে কোনোটা কেমন নেই। কোনোটাই আপাতত লাগছে না, কোনটাই দরকার নেই, ওটা লাগছে না, আমার ওটা লাগছে, কারো এটা দরকারই নেই আমাদের মানে হ্যাঁ। সো থ্যাংক ইউ। আমি রাজনীতি ছেড়ে দিলাম, আমি কি টিপ দেব? আর এক্ষুনি আমার মনে হয় না ও কোনো প্ল্যান করছে সংসার করা। যদি ডেফিনেটলি যদি কোনো প্ল্যান করে, আমি আগেই জেনে যাব, সেটা আমি বলবো। হ্যাঁ এক্স্যাক্টলি, সংসার করা মানে মানুষে যেটা ভাবে বিয়ে করা, প্রেম করা। আমি কিন্তু একটা সংসার করি, আমার 3টে ছানা আছে, আমার বাড়ির রেসপন্সিবিলিটি, আমার মা বাবা আছেন যাদের, ডেফিনেটলি আমার একটা ফ্যামিলি আছে যাদেরকে আমার দেখতে হয়, আরও তাছাড়াও আরও আনুষঙ্গিক অনেক রেসপন্সিবিলিটি আছে। সো আমার মনে হয় সেই হিসেবে আমি খুব ভালো সংসার করছি, অ্যান্ড আই এম ভেরি হ্যাপি। প্লাস যদি কিছু হওয়ার হয় তাহলে তোমরা তো সবই জানো আর জেনেও যাবে, অ্যান্ড আবিরটা আগেই জেনে যাবে। আর বৈবাহিক সম্পর্কের কথাই যদি বলিস, যদি সে ব্যাপারে টিপস লাগে, ও আমার থেকে টিপস নেবে না, ও নন্দিনীর থেকে নেবে টিপসটা। সো রাইট। সো আমাদের সাথে তো তোমাদের সবার আলাপ হয়ে গেছে, কিন্তু 26শে এপ্রিল আসছে আমাদের ফিল্ম আলাপ, সেটার সাথে কিন্তু তোমাদের আলাপ করতে। হ্যাঁ, কারণ আবির বা মিমির সঙ্গে আলাপ আছে, আলাপ আবার পরবর্তীকালেও হবে। অদিতি আর পাবলোর সঙ্গে আলাপ, আর অদিতি পাবলো নিজেদের মধ্যে কি আলাপ আদৌ ঠিক করে হলো কিনা সেটা জানার জন্য 26শে এপ্রিল থেকে বড় পর্দায় আলাপ নিয়ে আমরা আসছি। আপনারা, তোমরা, তোরা যে সম্বোধনে কমফোর্টেবল, সবাইকে আমাদের নেমন্তন্ন যে আমরাও আপনাদের সকলের সঙ্গে আলাপ করতে খুব আগ্রহী। বড় পর্দায় 26শে এপ্রিল থেকে।